ওমিক্রন ছড়ায় কয়েক গুণ দ্রুত গতিতে 1.5 থেকে 3 দিনেই সংক্রমণ হয়ে যাচ্ছে দ্বিগুণ। আজ থেকে দেশে ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেয়া শুরু। ভোরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরুর 11 মাসের মাথায় ষাটোর্ধ্ব প্রবীণ জনগোষ্ঠী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্ট লাইনাররা পেতে যাচ্ছেন বুস্টার ডোজ। আজ রাজধানীতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সারা দেশের মানুষকে সেবা পেতে অপেক্ষা করতে হবে অন্তত আরও 1 সপ্তাহ। এদিকে এখনও বয়স্ক জনগোষ্ঠীর বড় একটি অংশকে টিকার বাইরে রেখে বুস্টার ডোজ চালুর সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। সারা বিশ্ব যখন মহামারীর চোখ রাঙানিতে তটস্থ, ঠিক তখন চলতি বছরের 27 জানুয়ারি করোনার টিকা কার্যক্রমে নাম লেখায় বাংলাদেশ, যা পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে সারা দেশে। বয়সভেদে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত এখন দেশের প্রায় সব বয়সী নাগরিক, এমনকি বাদ পড়েনি স্কুল কলেজের শিক্ষার্থীরাও। অদৃশ্য জীবাণু করোনার বিরুদ্ধে লড়াইয়ের এই পর্যায়ে এসে নতুন আতঙ্ক ওমিক্রন। ডেল্টা পরবর্তী ভাইরাসটির নতুন এই ধরনটি নিয়ে পুরো বিশ্বই যখন উদ্বিগ্ন, ঠিক তখন গত 11 ডিসেম্বর দেশে ওমিক্রন শনাক্তের তথ্য দেয় সরকার। ভাইরাসের নতুন ধরন, পাশাপাশি আগে 2 ডোজ গ্রহণ করা ব্যক্তিদের শরীরে টিকার কার্যক্ষমতা দুর্বল হয়ে আসায় সরকারের নতুন সিদ্ধান্ত বুস্টার ডোজ চালুর। ষাটোর্ধ্ব প্রবীণ জনগোষ্ঠী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্টলাইনারদের প্রয়োগের মাধ্যমে রাজধানীতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে রোববার। ট্রায়ালের কাজ শুরু হবে। উদ্বোধনে তো আর হাজার হাজার লোক থাকবে না, কিছু লোক থাকবে, হয়তো 100 লোক থাকবে বা 200 লোক থাকবে। এরপরে তো সারা দেশেই আস্তে আস্তে কার্যক্রম বুস্টারে শুরু হয়ে যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনো প্রায় 60 লাখ প্রবীণ জনগোষ্ঠী এবং 5 কোটির বেশি সাধারণ নাগরিক রয়ে গেছে টিকার বাইরে। বুস্টার ডোজ চালু হলেও টিকার বাইরে থাকা নাগরিকদের নিয়ে বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের পরামর্শ তাদের। প্রায় 50-60 লক্ষ মানুষ গ্রামে আছে, অথবা অশিক্ষিত বা তাদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা না থাকার কারণে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি এবং আওতায় আনতে পারেননি। এই মানুষগুলো প্রথম ডোজই পায়নি। বুস্টারকে নৈতিকভাবে সিদ্ধ করতে হলে এই 60 লক্ষ মানুষকে এই নেটওয়ার্কের আওতায় আনতে হবে স্বল্পতম সময়। টিকা করোনার বিস্তার ঠেকাতে পারে না জানিয়ে টিকা গ্রহণ করলেও করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রন আগের যে কোনো ধরনের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর গতি এতটাই যে মাত্র 1.5 থেকে 3 দিনের মধ্যে সংক্রমণের সংখ্যা হয়ে যাচ্ছে দ্বিগুণ। এদিকে যুক্তরাজ্যে একদিনেই ওমিক্রনে আক্রান্ত হয়েছে 10,000-এর বেশি মানুষ, আর নতুন ধরনটি মোকাবিলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ড। গত মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। 1 মাস না হতেই ধরনটি বিশ্বের 90টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে। শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার ডেল্টা ধরনের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটির নতুন ধরনটি। WHO আরও বলছে, উচ্চমাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের শরীরে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বেশ চিন্তার। আর তাই ধরনটি মোকাবিলার জন্য টিকার উপরই জোর দিচ্ছে সংস্থাটি। Yesterday marked the 1 year since the first COVID-19 vaccines were administered. ইউরোপের দেশে দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাজ্যে। শনিবার দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন 10,000-এর বেশি মানুষ। এরই মধ্যে লন্ডনে সংক্রমণের মাত্রা বৃদ্ধিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন মেয়র সাদিক খান। We're incredibly concerned by the huge surge in the Omicron variant. Over the last 24 hours, we've had the largest number of new cases. এদিকে বড়দিন সামনে রেখে নতুন ধরনটি মোকাবেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ড। রোববার থেকেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগম জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে। En ik hoor heel Nederland inmiddels zuchten. Dit allemaal precies 1 week. ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত সহ অন্যান্য দেশেও বাড়ছে ওমিক্রনের শনাক্তের সংখ্যা। রাহানুল রানা, সময় সংবাদ। আয়ারল্যান্ডে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বাদ যাচ্ছে না শিশুরাও। তাই শিশুদের নিরাপত্তায় 5 থেকে 11 বছরের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই ঘোষণায় অভিভাবকদের মাঝে ফিরেছে স্বস্তি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
আয়ারল্যান্ডের শেষ 2 মাসে এমনিতেই করোনার সংক্রমণ বাড়ছিল দ্রুতই। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঢুকে পড়ায় সে সংখ্যা এখন আগের চেয়ে 18% বেশি। এর আগে শিশুদের মাঝে করোনায় আক্রান্তের হার কম থাকলেও এখন সে সংখ্যাও বাড়ছে প্রতিদিন। স্কুলগুলো থেকেও সংক্রমিত হচ্ছে শিশুরা, এদের থেকে অনেক অভিভাবকও আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ রোধে তাই 20 ডিসেম্বর থেকে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের সবাইকে করোনার ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দিল আয়ারল্যান্ড সরকার। সরকারের এই ঘোষণায় স্বস্তি নেমে এসেছে অভিভাবকদের মাঝেও। এতদিন শিশুদের স্কুলে পাঠিয়ে সংক্রমিত হওয়ার যে সংখ্যা ছিল তা অনেকটাই কেটে যাবে বলে মত তাদের। শিশুদের ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম শুরু হচ্ছে আয়ারল্যান্ডে, এতে করে আমরা অভিভাবকরা অনেকটা স্বস্তি বোধ করছি। আমরা সবাই ভ্যাকসিনেটেড, কিন্তু বাচ্চারা এখনো ভ্যাকসিনের আওতায় আসে নাই। তাই আয়ারল্যান্ড সরকার আগামী 20 ডিসেম্বর নতুন পদক্ষেপ নিয়েছেন 5 থেকে 12 বছরের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার। আমি আমার বাচ্চাকে দেব আশা করি। এদিকে সংক্রমণ রোধে সোমবার থেকে হোটেল, রেস্তোরাঁ, বার, পাবগুলো রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ স্থানও, যার সৌন্দর্য দেখতে প্রতি বছরই কয়েক লাখ পর্যটক ভিড় করেন। করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ভ্রমণ পিপাসুদের সংখ্যা বাড়ছে দিন দিন। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। রোমাঞ্চকর ভয় আর শিহরণ, সাথে প্রকৃতির সৌন্দর্যের হাতছানি। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের চোখ ধাঁধানো নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। প্রকৃতির নিজ হাতে গড়া এই বন দেখে মুগ্ধ পর্যটকরা। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, মায়াবী চিত্রা হরিণ, কুমির আর বানর সহ নানা স্থল ও জলজ প্রাণীর আশ্রয়স্থল। প্রায় 375 প্রজাতির বন্যপ্রাণীর দেখা মেলে এখানে। অনেক ধরনের নতুন নতুন পশু পাখি দেখলাম, গাছ দেখলাম, নতুন অনেক কিছু উদ্ভাবন করলাম। হরিণ, বানর, কুমির, পরিবেশটা খুবই ভালো। অনেকদিন প্ল্যান করছিলাম সুন্দরবন যাব। সুন্দরবন আসার পরে আসলে পরিবেশটা অনেক ভালো লাগছে। নৌকা দিয়ে আসা, এত বড় নদী। দিন দিন এখানকার স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা বাড়ছে। ঘুরতে এসে দারুণ পুলকিত দর্শনার্থীরা। এটা আসলে বলে শেষ করা যাবে না, অনুভূতিটা আসলে এত সুন্দর। এটা দেখার খুবই ইচ্ছে ছিল, ফাইনালি আসতে পেরেছি, খুবই ভালো লাগতেছে। করোনা কেটে যাওয়ার পরে বিজয়ের মাস হিসাবে বিভিন্ন এলাকা থেকে অনেক পর্যটক আসতেছে। বন বিভাগের দাবি, নতুন নতুন আরো স্পট বাড়াতে পারলে দেশের রাজস্ব আয়ের একটা উৎস হতে পারে এটি। সরকারি যে রাজস্ব, এইটা আমরা কোনো গাছ কাটে, মাছ মেরে বা অন্য কোনো কারণ না করে আমরা পর্যটক খাত থেকে আমরা যেন এটাকে আর্ন করতে পারি। সুন্দরবনে প্রতি বছর গড়ে 2 থেকে 3 লাখ পর্যটক ভ্রমণে আসেন। সময় সংবাদ, মোংলা। পূরণে 16 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়, তবে আগামী 4 বছরের মধ্যে এই আমদানি নির্ভরতা কাটিয়ে সার রফতানি করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য নিয়েই কাজ করছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, BCIC। সেজন্য 2023 সালের মধ্যেই ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু করতে চায় শিল্প মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 10,460 কোটি টাকা ব্যয়ে নরসিংদীতে চলছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপনের কাজ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কারখানাটি হবে সবুজ শিল্পায়নের আরেকটি মাইল ফলক। এতে উৎপাদন পর্যায়ে নির্গত কার্বন ডাই অক্সাইডের 10% পুনঃশোষণ করে আবার ব্যবহার করা হবে সার উৎপাদনে। এখানে অ্যামোনিয়ার সঙ্গে বাতাস ও পানি যোগ করে তৈরি করা হবে ইউরিয়া। এইটাই একমাত্র প্রথম হতে যাচ্ছে আমাদের দেশে, যেটাকে CO2 রিকভার করে প্রোডাকশন 10% বাড়ানো হচ্ছে। মেইন কাঁচামাল হচ্ছে ন্যাচারাল গ্যাস, পানি, এয়ার আর পাওয়ার লাগবে। BCICর তথ্য, দেশে বর্তমানে ইউরিয়া সারের বাৎসরিক চাহিদা 60 লাখ মেট্রিক টন। এর মধ্যে 16 লাখ মেট্রিক টনের বেশি আসে বিদেশ থেকে। এই কারখানাটি উৎপাদনে গেলে এখান থেকে বছরে পাওয়া যাবে 9,24,000 মেট্রিক টন। সংস্থাটির অধীনে থাকা অন্য 3টি সার কারখানার আধুনিকায়নের ফলে যোগ হবে আরও কয়েক লাখ মেট্রিক টন ইউরিয়া। এসব পরিকল্পনা কাজে লাগিয়েই সার রপ্তানি করতে চায় BCIC। সার নিয়ে এর আগেও রাজনীতি হয়েছে, আমরা কোনোভাবেই চাই না যে সার নিয়ে কেউ কোনো রকম কোনো কথা বা উক্তি করার, মন্তব্য করার সুযোগ পায়। আমাদের আর সারের কোনো ঘাটতি থাকবে না। উপরন্তু আমি মনে করি 2024 সাল বা শেষের দিকে বা 25 সালে আমরা সার রপ্তানি করতে হবে। এরই মধ্যে 2018 সালের অক্টোবরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 53 ভাগ। কৃষি খাতের উন্নয়ন বেগবান করতে 2023 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই উৎপাদনে যাওয়ার আশা শিল্পমন্ত্রীর। সাবকন্টিনেন্টেই না, এটা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য লেটেস্ট এবং এনার্জি সেভিং প্রজেক্ট। এখানে আমরা বিশ্বাস করি 23-এর মধ্যে এটা শেষ করবে। দ্রুত কাজ চলছে যাতে আমাদের সারের ক্ষেত্রে আর কোনো সময় সমস্যা না হয়।
দেশের অর্থনীতি কৃষি থেকে সরে ধীরে ধীরে শিল্পমুখী হচ্ছে, তবে সেই শিল্পের কাঁচামালের বড় একটি অংশ আসে কৃষিখাত থেকেই। তাই কৃষির উন্নয়নে এই যে বিশাল অঙ্কের ব্যয় বিনিয়োগ করা হচ্ছে তা আসলে দিন শেষে কতটুকু সুফল বয়ে নিয়ে আসবে মাঠ পর্যায়ে, এটাই এখন দেখার বিষয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। যে কটি খাত লাগাতার উচ্চ প্রবৃদ্ধির রপ্তানি আয় যোগ করছে দেশের অর্থনীতিতে, তার মধ্যে অন্যতম আসবাবপত্র প্রস্তুতকারক শিল্প। তবে উদ্যোক্তারা বলছেন সম্ভাবনা জাগালেও এর সুফল নিতে পারছেন না তারা। কাঁচামাল আমদানিতে তাদের দিতে হয় উচ্চ হারে শুল্ক, আর দক্ষ কর্মী তৈরিতে নেই সরকারি কোনো উদ্যোগ। কামরুল হাসান সবুজের আরও একটি রিপোর্ট। শ্রমিকের কর্মনিষ্ঠায় আধুনিক মেশিনে তৈরি হচ্ছে আসবাবপত্রের বিভিন্ন অনুষঙ্গ। 12 থেকে 13 হাজার কোটি টাকার দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে মেড ইন বাংলাদেশ তকমা নিয়ে এগুলো যাচ্ছে বিশ্ববাজারে। বিশ্লেষণে দেখা গেছে গত এক দশকে ফার্নিচার শিল্পের রপ্তানি আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। দেশি বিদেশি বাজার চাহিদা মাথায় রেখে উৎপাদন পরিকল্পনা সাজানো হলেও থেকে যাচ্ছে দক্ষ জনবলের অভাব, এমনটাই বলছেন উদ্যোক্তারা। মেশিন চালানোর মতো দক্ষ যে শ্রমিক দরকার হয়, এইটা অ্যাকচুয়ালি আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে ওখান থেকে যে দক্ষতা আমরা এখন পাচ্ছি এটা পর্যাপ্ত না। এই ইন্ডাস্ট্রিটা গ্রো করার জন্য আরো কিছু ইনস্টিটিউট হওয়া দরকার। সম্ভাবনা জাগালেও $500 বিলিয়ন বিশ্ববাজারে বাংলাদেশের এই খাতটি এখনো ছুঁতে পারেনি $8 কোটি রপ্তানি আয়। এজন্য কাঁচামাল আমদানিতে উচ্চ হারের শুল্ককে বড় বাধা হিসেবে দেখছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন। আমাদের যে কাঁচামালের যেই ইম্পোর্ট ডিউটি, ট্যাক্স, ভ্যাট যা আছে, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রেই আসলে হাই ডিউটি স্ট্রাকচার আছে, যে আমাদের ইম্পোর্ট ডিউটিটা যদি লজিক্যাল পর্যায়ে আনা যায় তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে। খাত বিশ্লেষকরা বলছেন উদীয়মান এই শিল্পের আগামীর বাজার দখলে দরকার ছোট বড় সব কারখানায় উন্নত মানের মেশিন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। যেই ছোট ফ্যাক্টরিগুলো যদি ম্যানুফ্যাকচারিং টেকনিক ডেভেলপ করে, তাহলে ওই বড় ফ্যাক্টরি যদি যে বললাম যে 10,000 চেয়ার লাগবে, সে কিন্তু ওরা 5টা ফ্যাক্টরিতে সে কিন্তু ভাগ করে দিতে পারতো। এখন তো দেওয়ার মতো জায়গা নেই। টেকনোলজি অটোমাইজেশন বা হাইটেক ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করছে এটা নিয়েও কেউ ভাবে না, সে জানে না। সো ওই যে নলেজটা মোটামুটি জিরো লেভেলেই। শিল্প সংশ্লিষ্টদের দাবি বর্তমানে 25 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে খাতটি। এই হিসেবে তৈরি পোশাক শিল্পের পরেই রয়েছে আসবাবপত্র নির্মাণ খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বরিশালের রূপাতলী হাউজিং এস্টেটের রাস্তাঘাট যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমেও হাঁটু পানি সেখানে। এতে 5,000-এরও বেশি বাসিন্দা চরম দুর্ভোগে। গৃহায়ণ কর্তৃপক্ষ কিংবা নগর ভবন কাউকেই পাশে না পাওয়ার অভিযোগ তাদের। মিজানুর রহমান মিন্টু তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। দেখে মনে হতেই পারে গেল কয়েকদিন ধরে বরিশালে বৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তায় এমন পানি, কিন্তু বিষয়টা কিন্তু তেমন নয়। বছরের 12 মাস জুড়েই রূপাতলী হাউজিং এস্টেটে ঠিক এমন করেই পানি থাকে এবং এখানকার প্রায় 5,000 মানুষ চরম দুর্ভোগে দিন কাটায়। খাতা কলমে পরিকল্পিত হাউজিং রূপাতলী, অথচ এর 4 কিলোমিটারের 30টি সড়কের অধিকাংশই ভাঙাচোরা, খানাখন্দে ভরা। 12 মাসই পানির নিচে থাকার অভিযোগ বাসিন্দাদের। বর্ষার সময় আমাদের চরম দুর্ভোগ, হাঁটু পানি হয়ে যায়। এই ড্রেনেজ ব্যবস্থার কারণে পানিও নামে না, চলাফেরা করতে খুবই কষ্ট হয়। স্কুলের কাছে পানি ওঠে। এই রাস্তায় গাড়ি চালাইলে 400-500 টাকার কাজ করা লাগে দৈনিক, এটাকে আমরা ইনকামও করতে পারতেছি না। 80-র দশকে গড়ে ওঠা এই হাউজিংয়ে একটি সরকারি স্কুল, 10টি মাদ্রাসা, 5টি কিন্ডারগার্টেন সহ মোট 470টি প্লটের 250টিতে স্থাপনা গড়ে উঠেছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থার করুণ অবস্থা। ড্রেনগুলোর অবস্থা এত খারাপ যে একটু বৃষ্টি হইলেই দেখা যায় ময়লা আবর্জনায় ভরা, দুর্গন্ধ। ভাড়াটিয়া থাকে না, তো সেক্ষেত্রে আমরা তো দুর্বিষহ জীবনযাপন করতেছি। হাউজিংয়ের তত্ত্বাবধানে থাকা গৃহায়ণ কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনে বারবার ধর্ণা দিলেও সমস্যার সমাধান হয়নি বলে ক্ষোভ স্থানীয়দের, যদিও সমাধানের আশ্বাস দিয়েছে নগর ভবন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4টি রাস্তা এস্টিমেট করছি, সামনের সপ্তাহে ইনশাল্লাহ টেন্ডারে যাবে। আমরা এই যে রাস্তাগুলো আমরা সংস্কার করবো আর ইনশাল্লাহ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, অনেক আগেই হাউজিংয়ের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সিটি কর্পোরেশনের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। বাসিন্দাদের সুযোগ সুবিধা দেখবে নগর ভবনই। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। বেনাপোল বন্দরের গুরুত্ব বিবেচনা করে অত্যাধুনিক বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হয়, কিন্তু ইন্দোনেশিয়ার তৈরি বগি পরিবর্তন করে নিম্নমানের রেল কোচ দেয় ক্ষুব্ধ যাত্রীরা। প্রশ্ন উঠেছে সেবার মান নিয়েও। এছাড়াও সময়সূচি নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রেল কর্তৃপক্ষের দাবি, সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালে ইন্দোনেশিয়ার তৈরি অত্যাধুনিক রেল কোচ দিয়ে বেনাপোল ঢাকা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে। তবে করোনায় দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও ট্রেনটি চালু হয় ভারতের তৈরি নিম্নমানের বগি দিয়ে। নেই আগের মতো সেবা ও সুবিধাও, এমন অভিযোগ যাত্রীদের। ভাঙাচোরা নড়বড়া বগি দিয়ে কোনোরকম জোড়াতালি দিয়ে বেনাপোল এক্সপ্রেসকে আবার নতুন রূপে আনা হয়েছে। এই ট্রেনের ভেতরে যে অ্যারেঞ্জমেন্ট মানে রিয়েলি উই আর ভেরি স্যাড। টয়লেট নাই ভালো, বসার জায়গাগুলি ভালো না। আমরা চাই আমাদের এখানে যেটা ছিল ওটাই ফিরে আসুক। সঠিক সময় এই ট্রেনগুলো প্ল্যাটফর্মে এসে পৌঁছে না, এখানে অনেক ইয়ার্ড দরকার, বাট যেটা তুলনামূলক চাহিদা আছে সেই ইয়ার্ডগুলো নাই। স্টেশন মাস্টার বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগে যে ইন্দোনেশিয়ান র্যাক দেওয়ার দ্বারা বেনাপোল রুটে যে আন্তনগর ট্রেন চলতো সেটি চালুর দাবি জানিয়েছে, যাহা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। বেনাপোলের যারা ব্যবসায়ী এবং যারা পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন, এসি পর্যন্ত সেখানে খারাপ। এই অবস্থায় আসলে মানুষ যাতায়াতের অনুপযোগী একটি ট্রেনকে অনতিবিলম্বে আবার সেই নতুন ট্রেন যাতে ফেরত পেতে পারি সেই আহ্বান। ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস খুলনা থেকে বেতনা এক্সপ্রেস ও খুলনা বেনাপোল কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চলাচল করে। সময় সংবাদ, বেনাপোল। সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার পরপরই থমকে গেছে প্রকল্পের কাজ। অথচ উত্তরের এই বিমানবন্দরটি দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ হলে বাড়বে বাণিজ্যের সম্ভাবনাও। অবশ্য সম্প্রতি বিমান প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন কার্যক্রমে গতি আনার। শাকির হোসেন বাদলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর সৈয়দপুরের আকাশে প্রতিদিন ডানা মেলে 16টি উড়োজাহাজ। এই বিমানবন্দর থেকে সর্বোচ্চ 180 কিলোমিটারের মধ্যে নেপাল ও ভুটান সীমান্ত। নিজেদের ছোট বিমানবন্দরে অবতরণ উড্ডয়ন ঝুঁকিপূর্ণ হওয়ায় পাহাড়ি দেশ দুটি এই বিমানবন্দরটি ব্যবহার করতে অনেক আগে থেকেই আগ্রহী। রংপুর বিভাগ যে আছে এটা অনেক উন্নতি হবে, কৃষি উন্নতি হবে। অনেক মঙ্গাবৃত লোকে যে গরিব লোক আছে যারা দক্ষ শ্রমিক তৈরি হয়ে তারা দেশে একটা উন্নয়নে অবদান রাখবে। সরকার প্রচুর পরিমাণে রাজস্ব পাবে। আমি মনে করি চিটাংয়ের পরে মনে হয় সৈয়দপুরের এই অবস্থানটা সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্য দিক থেকে। নীলফামারীর মানচিত্র অনেকাংশে পাল্টে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্ভাবনার এই বিমানবন্দরটিকে রিজিওনাল হাবে পরিণত করতে প্রকল্প হাতে নেওয়া হয়। সে অনুযায়ী 2018 সালে সৈয়দপুর ও পার্বতীপুর এলাকায় প্রায় 950 একর জমি অধিগ্রহণের কাজ এগিয়ে যায়। কিন্তু জমির মালিকদের 4 ধারার নোটিশ জারি ও হাতে লেখা ফিল্ড বুক তৈরির পর কাজের অগ্রগতি থেমে যায়। এতে বাণিজ্যের পাশাপাশি পর্যটন অঞ্চল সহ কর্মসংস্থানের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বঞ্চিত এই অঞ্চলের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর ঔপচারিক ঘোষণার বিষয়, নীতিগত সিদ্ধান্তের বিষয় সব যখন আমরা পেয়ে যাব তখন আমরা বাকি কাজটুকু করে দিতে পারব। অবশ্য সম্প্রতি সৈয়দপুরে এসে বিমান প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, করোনার কারণে বিদেশি বিশেষজ্ঞরা না আসতে পারায় অপেক্ষা করতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্ট বিদেশ থেকে আসতে হয়। আমাদের এই ক্ষেত্রেও কিন্তু বিশেষজ্ঞ ইয়ের দরকার, যারা এই করোনার সংক্রমণের কারণে অনেকেই এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে না, যার ফলে এই জিনিসটা একটু বিলম্বিত হচ্ছে। সৈন্য ও অস্ত্রশস্ত্র আনা নেয়া করতে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার নির্মাণ করে বিমানবন্দরটি। পরবর্তীতে দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও 2010 সালে নতুন আঙ্গিকে সংস্কার করে বাণিজ্যিকভাবে বিমানবন্দরটি চালু করা হয়। সময় সংবাদ, নীলফামারী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। এশা, ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায়। ফ্লোরিডা অঙ্গরাজ্যটির আবহাওয়া এবং নানান কারণেই বাংলাদেশের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এবং ওয়েস্ট পাম বিচ যে এলাকাটি সেটি নানান কারণেই এই মুহূর্তে খুবই আলোচিত। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি এখান থেকে কিছু দূরেই। ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে তিনি বসবাস করতেন, কিন্তু তিনি 1 বছর ধরে তিনি এই ওয়েস্ট পাম বিচেই তিনি
বসবাস করছেন স্থায়ীভাবে এবং এখান থেকেই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি নির্বাচন করবেন সেটি ঘোষণা করেছেন এবং প্রতিদিনেই কিন্তু এই ওয়েস্ট পাম বিচ ঘিরে এই ডোনাল্ড ট্রাম্প ঘিরে কিন্তু রাজনৈতিক অনেক উত্তাপ ছড়াচ্ছে। সেই উত্তাপের সঙ্গে বাংলাদেশিরা রয়েছেন, কিন্তু তার চেয়েও বেশি বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তারা তুলে ধরতে আরও বেশি জাগ্রত এবং সেই 10-12 হাজার দূরে বাংলাদেশ থেকে এই ফ্লোরিডা অঙ্গরাজ্যে যে বাংলাদেশের যে স্বাধীনতার ছোঁয়া বিজয়ের ছোঁয়া সেটি কিন্তু লেগেছে। বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য রুমানা আলী, উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা ফজলুর রহমান, উপস্থিত রয়েছেন ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর পলিটিক্যাল আশরাফ আলী উপস্থিত রয়েছেন এবং সবার সঙ্গে আমি একে একে কথা বলবো। আমি শুরুতেই একটু দেখাতে চাই যে কি সুন্দর করে সেজে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা এখানে উপস্থিত হয়েছে। তাদের একজনের সঙ্গে তাদের হাতে আমি বঙ্গবন্ধুর ছবি দেখছি, বাংলাদেশের পতাকা দেখছি। তাদের একজনের সঙ্গে আমি কথা বলতে চাই যে কেমন লাগছে একটু বলবেন। জি, এটা খুবই প্রাউড একটা মোমেন্ট যে অন্য একটা দেশে ইউএসের মতো একটা দেশে আমরা বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশের একটা হিউজ অ্যাচিভমেন্ট 50 ইয়ার্স ভিক্টরি ডে এখানে পালন করতে পারছি। জি, অনেক ধন্যবাদ। আরও অনেক শিশু কিশোররা রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নারীরা রয়েছেন। তাদের প্রতিনিধি হিসেবে একটু বলবেন যে কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে, আপনারা সেই প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আয়োজন সম্পর্কে একটু বলেন। আমাদের আয়োজন আসলে আজকের জন্য অনেক বড় একটা আয়োজন, একটা নাটক আছে সবচেয়ে বড় কথা, আমাদের একটা ঐতিহাসিক সত্যিকার ঘটনা নিয়ে একটি নাটক, এটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। আর আমাদের সবাইকে জানাচ্ছি আমার বিজয়ের 50 বছরের শুভেচ্ছা। জি, আমি আরেকজন সঙ্গে কথা বলতে চাই। কেমন লাগছে? বাংলাদেশেও আপনি বাংলাদেশ টেলিভিশনে ছিলেন, এখন এই ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস করছেন, এই আয়োজন বিজয়ের এই আয়োজনটি কেমন লাগছে? এই আয়োজন আসলে ব্যক্ত করার মতো আসলে ভাষা আমার নেই। এত আনন্দ লাগছে এই প্রবাসে থেকেও যে আমরা নতুন প্রজন্মকে আমাদের এই 50 বছর পূর্তি উপলক্ষে ওদের জানাতে পারছি এবং এই আনন্দটা আসলে সত্যি একটা উল্লাসময় আনন্দ, যেটা সত্যি প্রকাশ করার বাইরে, অসম্ভব ভালো লাগছে। আর সবাই এখানে এসছে এই 50 বছরের সব সুবর্ণ জয়ন্তীতে, এটা সত্যি আমাদের জন্য সত্যি একটি মানে বড় একটা ব্যাপার বলে আমি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো এই যে আয়োজন হচ্ছে, যে উৎসব হচ্ছে, সেই উৎসবের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব উদ্দিন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। একটু বলবেন আপনাদের এই আয়োজন সম্পর্কে। ধন্যবাদ সময় টিভি। আজকে দেখতেছেন আমাদের এই বিজয়ের 50তম একটা সুন্দর আয়োজন। এখানে সবাই একত্রিতভাবে আসছেন, প্রচুর প্রবাসে এসে এই যে বিজয়ের যে উদযাপন করতেছেন আপনি দেখতেছেন, এখানে সবাই উৎফুল্লভাবে আয়োজনটা উপভোগ করবে। আমাদের আলোচনা সভা পরে নাটক আছে, তারপর আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপর তো সবাই দেখবেন আমরা শুরু করে দেবো, এনজয় করবে সবাই। জি, আমরা একটু কথা বলবো এখন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি শাহিন মাহমুদ। একটু আপনি বলবেন যে অনেক প্রস্তুতির পরে আজকের এই উৎসব আপনাদের। আজকের এই উৎসবে সময় টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতার এই 100তম জন্মবার্ষিকী এবং 50 বছরের বিজয়ের দিনে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জাতির পিতা প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং বাংলাদেশের যেসব বীর শহীদানরা রক্ত দিয়েছিল আজকের বিজয়ে ছিনিয়ে আনার জন্য তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের এখানে যারা মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা ফজলুর রহমান। একটু আপনি দাঁড়াবেন এবং বলবেন যে এই আয়োজন সম্পর্কে। ধন্যবাদ।
মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে জাতির পিতার 100 বার্ষিকী উপলক্ষে এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে একজন বীর মুক্তিযুদ্ধ হিসাবে আজকে যে প্রবাসে আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছি, সেই জন্য সমস্ত আয়োজক বিশেষ করে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নেতাকর্মী সবাইকে এবং মহিলাদেরকে এবং সাংস্কৃতিক পরিচালক হিসাবে সালমা রহমান মিনুকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক মোবারক জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠান সফল হোক, সুন্দর হোক। জয় বাংলা। জনাব ফজলুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ফ্লোরিডার, তিনি ফোবানার সঙ্গেও জড়িত রয়েছেন, জনাব আতিক, একটু বলবেন। ধন্যবাদ সময় টিভিকে। একজন বাঙালি হিসাবে আজকে সুবর্ণ জয়ন্তী 50তম দিন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের 100তম জন্মবার্ষিকী। এখানে জয়েন করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি একজন বাঙালি জাতি হিসাবে, একজন বাঙালি হিসাবে। ধন্যবাদ। জি, আমরা একটু দেখাতে চাই যে অনেক দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, সবাই অপেক্ষা করছেন। দুই পাশে কিন্তু অনেকেই রয়েছে। তারা অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, গান হবে, নাচ হবে, আলোচনা অনুষ্ঠান হবে, তারই প্রস্তুতি চলছে। আমি এই মুহূর্তে দেওয়ান আলী আশরাফ, বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হিসেবে তিনি ওয়াশিংটন ডিসি থেকে এই ফ্লোরিডায় এসে উপস্থিত হয়েছেন, তার কাছ থেকে জানতে চাইবো যে একটু এই উৎসব সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ জুনায়েদ সাকি আপনাকে এবং সময় টিভিকে। আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্ত, একটি ঐতিহাসিক অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশের বিজয়ের 50তম বার্ষিকী, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব শহীদুল ইসলামের পক্ষ থেকে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধা এবং সকল শহীদকে, তাদের বীরত্ব আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন সর্বশেষ কথা বলবো এই আজকের এই আয়োজনের যিনি প্রধান অতিথি, বাংলাদেশের সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী, একটু বলবেন এই ফ্লোরিডায় এই এত বাংলাদেশি দেখে এরকম একটি উৎসব, বিজয়ের উৎসব কেমন লাগছে আপনার? ডেফিনেটলি খুব ভালো লাগছে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে দেশের বাইরে বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখা, ঐতিহাসিক বিষয়গুলোকে তুলে এনে প্রতিষ্ঠা অনুষ্ঠানে কাজ করা, এটা বাঙালিদের জন্য একটি অনেক বড় গর্বের বিষয়। আর আমরা যেহেতু এখানে বিজয়ের 50 বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি, এর মতো গর্বের বিষয় আর নেই। আমরা হয়তো এক সময় এবার এখানে থাকবো না, দেশে আমরা হয়তো আর ফিরে আসবো না, কিন্তু এমন একটি সময় আমরা এই সময়টি পার করতে যাচ্ছি, যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই গর্বিত আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। সবাইকে ধন্যবাদ, মুজিব বর্ষের শুভেচ্ছা সবাইকে, বিজয়ের শুভেচ্ছা সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক ধন্যবাদ। এখন অনুষ্ঠান শুরু হবে, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে। তারপরে নাচ রয়েছে, গান আছে, সবকিছু মিলিয়ে একটি উৎসব আনন্দে সামিল হয়েছেন ফ্লোরিডার বাংলাদেশি প্রবাসী অভিবাসীরা। এই ছিল আমার কাছে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত এই সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর এই আনন্দ উৎসবের সর্বশেষ এশা। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফ্লোরিডায় ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানের বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে সহকর্মী হাসানুজ্জামান সাকি। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আওয়ামী লীগের কাতার শাখা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। স্থানীয় সময় শনিবার কাতারের রেডিসন ব্লু জীবন হোটেলে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, মুজিব জন্ম শতবর্ষ ও কাতার দিবস উপলক্ষে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা।
কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহানুদ্দিন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে কাতার আমিরি দেওয়ানের উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসবিদ ডক্টর হাবিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। আগত অতিথিরা জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম প্রবাসের মাটিতে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছেন তারা। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক সর্বকর্মকাণ্ড আমরা উঠে ধরার চেষ্টা করছি। আমরা প্রবাসী থেকেও জনগণের মধ্যে শেখ হাসিনার উন্নয়নের কথাবার্তা তুলে ধরতেছি। উৎসবে যোগ দেয় কাতার আওয়ামী পরিবারকে ধন্যবাদ জানান সংগঠনটির নেতারা। আমরা এমন একটা অনুষ্ঠান উপহার দিয়েছি, আমি নিজেকে নিজে ধন্য মনে করছি, কেননা পুরো মিডিয়া আমার সাথে ছিল, পুরো মিডিয়া আমাকে হেল্প করেছে এবং পুরো কমিউনিটি আমাকে হেল্প করেছে, দূতাবাস থেকেও আমরা হেল্প পেয়েছি। বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে আমি কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনা সভা শেষে বাংলাদেশের জাগরণের গান পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। অনুষ্ঠানে যোগ দেন বিপুল সংখ্যক। নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও হাটে চিনি আতপ ধানের দর মন প্রতি 100 টাকা কমে গেছে। সরবরাহের অজুহাতে দর কমিয়ে বেশি মুনাফা করছেন ব্যবসায়ীরা, এমন অভিযোগ চাষিদের। ধান কেনাবেচার খবর জানাতে নওগাঁর চোখগড়ি হাটে আছেন রিপোর্টার এমআর রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ এশা। আমার পিছনে লক্ষ্য করছেন একটা জমজমাট কিন্তু কারবার। ধান সকালেই এই প্রান্তিক চাষিরা হাটে তুলছেন এবং বেলা যত বাড়ে ধানের সরবরাহটা কিন্তু ততই বাড়ছে এই হাটে। তবে এই হাটগুলোতে কিন্তু এখন যে ধানটা উঠছে তা কিন্তু চিনি গুঁড়া ধান বা স্বর্ণা, এই জাত ধানের সরবরাহটা এই হাটগুলোতে এখন বেশি আসছে। প্রান্তিক চাষিরা মাঠ থেকে ধান কেটে তোলার পর তাদের সংসারের প্রয়োজনের তাগিদে কিন্তু এই হাটগুলোতে এখন ধান নিয়ে আসছেন। তবে ধানের সরবরাহ যত বাড়ে দরের জায়গাটা কিন্তু সবসময় দেখা যায় ওঠানামা করছে। আজকে যে দরটা আমরা এখানে লক্ষ্য করছিলাম, বিশেষ করে চিনি আতপ যে ধান, এই ধানের দরটা আজকে কিন্তু প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত প্রতি মনে কম। বিগত কয়েক হাট পর্যন্ত তারা 1800 টাকা বিক্রি করেছিল, আজকের হাটে তারা সর্বোচ্চ 1650 টাকা বা 1700 টাকা দরে বিক্রি করছে। তবে প্রথম পর্যায়ের ধানের যে আর্দ্রতা, এই সব কারণ দেখিয়ে কিন্তু ধানের দর কমিয়ে দেওয়া হয়েছে বলছে ব্যবসায়ীরা। অন্যদিকে কিন্তু মোটা জাতের যেসব ধান রয়েছে স্বর্ণা, এই ধানগুলো এই হাটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1000 থেকে 1020 টাকা দরে। তবে চাষিরা যে বিষয়টিকে বলার চেষ্টা করছেন যে চলতি মৌসুমে কিন্তু ধানের উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ব্যাপক খরচ হয়েছে, বিশেষ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ সার্বিক যে বাজার ব্যবস্থা, এটার উপর বড় ধরনের একটা প্রভাব পড়েছে। এই কারণে কিন্তু উৎপাদনের উপর সবসময় একটা বড় ধরনের ধকল থাকে, কিন্তু হাটগুলোতে এসে কাঙ্ক্ষিত সেই দরটা কিন্তু তারা আর পাচ্ছেন না। এবং এই জায়গাগুলোতে কিন্তু একটা নজরদারি আশা করছেন এবং হাটগুলো ভোর সকাল থেকে বেলা 10টা পর্যন্ত এখানে কিন্তু শত শত মন ধান কেনা বেচা হয়। কিন্তু এই হাটে সরকারের প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে, এই তদারকির দপ্তরগুলোতে কোনো তদারকি না থাকার কারণে কিন্তু ব্যবসায়ীরাই মূলত এই বাজারগুলো নিয়ন্ত্রণ করেন, এমন অভিযোগ করে চাষিরা। এবং সবসময় যে বিষয়টি এখানে দেখা যায় যে সরবরাহের তুলনায় ব্যাপারীদের উপস্থিতির কারণ দেখিয়ে বা নানা অজুহাতকে কিন্তু দাঁড় করানো হয় এবং দরের জায়গাটা এক্ষেত্রে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত ওঠানামা করবে। আজকের হাটে আমরা যে বিষয়টি দেখছিলাম, স্বর্ণা জাতের ধান যেটা রয়েছে, এই ধানের সর্বোচ্চ 1010 টাকা, বিগত দিনগুলোতে কিন্তু 1050 টাকা পর্যন্ত এই ধান বিক্রি করেছিলেন। অন্যদিকে কিন্তু চিনি আতপ ধানটা এই অঞ্চলে সবচেয়ে বেশি হয়ে থাকে। এই ধানের যে সরবরাহ, এটা উৎপাদনের কিছুটা ঘাটতি থাকে, বিশেষ করে বিঘা প্রতি সর্বোচ্চ উৎপাদন হয়ে থাকে 12 থেকে 13 মন। খরচ, ব্যাপক খরচের কথা বলছেন চাষিরা, কিন্তু সেই তুলনায় এই হাটে কিন্তু সেই দামটা তারা আর পাচ্ছে না। তো চাষিরা যে বিষয়টি বলার চেষ্টা করেন, প্রতি কেজি ধান উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু তাদের 27 থেকে 28 টাকা পর্যন্ত খরচ পড়ছে, কিন্তু হাটগুলোতে এসে কিন্তু সেরকম দাম তারা না পাওয়ার কারণে তাদের যে সাংসারিক আয় ব্যয়ের হিসাব, সেটা কিন্তু মিলাতে পারছেন না। এই জায়গাগুলোতে সবসময় যে বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন চাষিরা, যে আসলে সামঞ্জস্য বাজার না পেলে কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন। এবং ইতিমধ্যে কিন্তু ধান উৎপাদন করার ক্ষেত্রে কিছুটা উৎসাহ ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে। চলতি পুরো মৌসুমে এখানে 1,88,000 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কিন্তু চাষিরা বলছেন যে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা এই উৎপাদিত ধানের দিকে কিন্তু না দিকে অন্য ফসলের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কারণ হচ্ছে হাটগুলোতে কিন্তু যে পরিমাণ ধানের দর, এই দরটা কিন্তু সবসময় বাজার নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই দরটা ব্যবসায়ীর পকেটে যায়, এমন অভিযোগ বরাবরই কিন্তু চাষিদের মুখ থেকে আমরা পেয়ে থাকি। তো এই হাটগুলোতে কিন্তু প্রতিদিন কিন্তু শত শত মন ধান বেচে কিনা হয়। তো এই হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়, সেই তুলনায় কিন্তু ব্যাপারী এবং স্থানীয় যারা
মধ্যস্বত্ব ব্যবসায়ী রয়েছেন, তারাই ব্যবসায়ী কিছুটা বাজারটাকে পরিচালনা করার অভিযোগ বরাবরই আমরা এখানে লক্ষ্য করি। তবে হাটের প্রকৃত বাজার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সবসময় প্রান্তিক চাষিরা যে বিষয়টি বলার চেষ্টা করেন যে এখানে কিন্তু সরকারের একটা নজরদারির মাধ্যমে বাজারের যে কাঙ্ক্ষিত মুনাফা ধানের উৎপাদনের সাথে সামঞ্জস্য যে বাজার ব্যবস্থা তা যদি কৃষকের পকেটে যায় তাহলে তারা কিন্তু লাভবান হতে পারবেন। তো এবছর কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে বিগত আমন মৌসুমে 1,98,000 হেক্টর জমিতে ধান উৎপাদন ধরা হয়েছিল। এখান থেকে কিন্তু কৃষক প্রায় 7.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে ইতিমধ্যে উঠেছে। এই ধানগুলো কিন্তু এখন হাটগুলোতে আসছে। তবে হাটের কিন্তু যে বাজার ব্যবস্থা এটা বরাবরই বাজারের সাথে কৃষকের আয় ব্যয়ের বা কৃষকের যে উৎপাদনের সাথে একটা বড় অসামঞ্জস্য হওয়ার কারণে কিন্তু তারা এই বাজার থেকে অনেকটা দূরে থাকছেন। তো জেলা খাদ্য বিভাগ থেকে কিন্তু যে দর দেওয়া হয়েছে এবছর কিন্তু 27 টাকা কেজি, 26 টাকা কেজিতে ধান এবং 40 টাকা কেজিতে চাল কেনার ঘোষণা দেওয়া হয়েছে। তবে হাটগুলোতে এখন যে দরে ধান কেনা বেচা চলছে তা বাজারে কিন্তু ধানের দরের জায়গাটা কিন্তু কিছুটা বেশি বলছেন চাষিরা। অন্যদিকে কিন্তু সরকারের গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে বরাবরই কিন্তু উৎসাহ অনেকটা কম থাকার কারণে তারা কিন্তু বলছেন যে এবছরে কিন্তু তাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এই লক্ষ্যমাত্রা হয়তো পূরণ নাও হতে পারে। এদিক থেকে কিন্তু বাজারে কিন্তু এখন খরচের তুলনায় যে পরিমাণ উৎপাদন ধানের হয়ে থাকে এই উৎপাদনের একটা বাজারের সামঞ্জস্য সবসময় তারা আশা করছেন। এবং নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে এবছর প্রায় 1,88,000 হেক্টর জমিতে ধানের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ইতিমধ্যে ধান রোপণ শুরু হয়েছে এবং ধান কিছুটা লাগানো হলেও কিন্তু খরচের খাত লম্বা হওয়ার কারণে কিন্তু চাষিদের ভিতরে উৎসাহটা এবার কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল নওগাঁর চকগড়ি হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। ধান কেনা বেচার বিস্তারিত খবর জানাচ্ছিলেন নওগাঁর চকগড়ি হাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সহকর্মী। উৎপাদন কমে আসায় নাটোরে বেড়েছে পেয়ারার দাম। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। আর এতে খুশি বাগান মালিকরা। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। শীতে উৎপাদন কমে আসায় নাটোরে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেয়ারা। এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে সুস্বাদু এই ফল, যা গত বর্ষা মৌসুমে বিক্রি হয় 15 থেকে 20 টাকা দরে। তবে দাম ভালো পেয়ে খুশি বাগান মালিকরা। আমি এখন 200 বিঘা পেয়ারা চাষ করছি। নাটোরের চাহিদা মেটানো পরও আমরা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে পেয়ারা পাঠাই। ব্যাপারীরা বাগান থেকে পেয়ারা নিয়ে যায়। বিষমুক্ত ফল পাওয়ায় চাহিদা বেশি, তাই জেলার 4 শতাধিক বাগান থেকে পেয়ারা কিনছেন পাইকাররা, আর তা বিক্রি করছেন রাজধানী সহ সারা দেশে। আমরা এখান থেকে পেয়ারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বেচা কেনা করি। কীটনাশক মুক্ত, এটা এই জন্য দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা ভালো হয়। চলতি বছর নাটোরে 983 হেক্টর জমিতে প্রায় 9,000 মেট্রিক টন পেয়ারা উৎপাদন হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সিটি কর্পোরেশন নির্বাচন আজ। বাংলাদেশ সময় সকাল 7:30টায় ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। কোভিড বিধি মেনেই এই ভোট গ্রহণ হবে। আগামী 21 ডিসেম্বর ফল ঘোষণা করা হবে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। 144টি ওয়ার্ড, 16টি বড় অফিস ও 204 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত কলকাতা সিটি কর্পোরেশন। কলকাতা শহরের বাসিন্দা কম বেশি প্রায় 1 কোটি হলেও এবার ভোট দেবেন প্রায় 44 লক্ষ ভোটার। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস এবং স্বতন্ত্র মিলিয়ে প্রায় 1400 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সরাসরি রাজনৈতিক দলের হয়ে লড়ছেন 946 জন। এদের মধ্যে বেশ কয়েকজন মমতা সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং বিধায়কও রয়েছেন। কঠোর নিরাপত্তা এবং করোনা বিধি মেনেই বিধানসভা ভোটের মতো কলকাতা কর্পোরেশনের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর জন্য প্রায় 40,000 ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। কেনা হয়েছে প্রায় 10 লাখ মাস্ক। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ মিলিয়ে প্রায় 26,000 পুলিশ সদস্য ভোটে নিরাপত্তা নিশ্চিত করবে। ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে রাখা হবে 144 ধারা। কলকাতায় প্রায় 5,000 ভোট কেন্দ্রই সিসিটিভির মাধ্যমে ভোটের নজরদারি চালাবে কমিশন। 2015 সালে সবশেষ কলকাতা সিটি কর্পোরেশন ভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে 144 ওয়ার্ডের মধ্যে তৃণমূল 124, বামফ্রন্ট 13, বিজেপি 5 এবং কংগ্রেস 2টিতে জয় পেয়েছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ,
পশ্চিমবঙ্গ, ভারত। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, অথচ বাংলাদেশে সেটাই নির্দ্বিধায় করে যান বিদেশি কোচরা। আর এর ব্যাখ্যার গত বাধা উত্তর দেন বিসিবি কর্তারা। ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয় ক্রিকেট বোর্ডই। কোচিং প্যানেল ব্যবস্থাপনায় বিসিবির কার্যক্রমে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটের আলোচিত নানা বিষয় নিয়ে মাশরাফির একান্ত সাক্ষাৎকারের তৃতীয় পর্ব থাকছে আজ। এটা একই রকম স্টেটমেন্ট আসতে বা ক্রিকেট বোর্ড থেকে দিতে, যে সেটা হচ্ছে যে আমরা তো এরকম, বিদেশি কোচরা ওরকম না, ওরা একটু স্ট্রেট ফরওয়ার্ড বা ওরা যে এইভাবে চায়। তো ভাই, ওরা যেভাবে চায় আমাদের চাওয়াটা কি নাই কিছু? আমরা তো অ্যাটলিস্ট রেজাল্ট চাইতে পারি। আসলেই তো অবাক লাগে, নিয়োগ দেয়া কোচকে কিছুই বলতে পারে না বিসিবি। বিদেশি কোচের যাচ্ছে তাই সিদ্ধান্ত কেন মুখ বুজে সহ্য করা? ম্যাক্সিমাম কোচ এসেই কিন্তু 2 সিরিজ খারাপ দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় একে রাখবো না, কিন্তু ও মোমিনুলের হিস্ট্রি সম্বন্ধে কতটুকু জানে? এই জিনিসগুলো আমাদের ক্রিকেট বোর্ডকে আরও প্রপার জাস্টিফাই করা উচিত। ও এসে যেটা বলছে ওরা এরকম চায়, আমি এই জন্য এরকম করছি, তাহলে তো মানে আপনার কোনো সিদ্ধান্তই নাই। তবে আপনারা যে ভ্যালুলেস আমাদের কাছে সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি আর প্রেক্ষাপট না বুঝেই নেওয়া সিদ্ধান্তের ফলাফল তো ভালো হচ্ছে না একেবারেই। নানা রকম উদ্ভট তত্ত্বে দিনকে দিন ড্রেসিং রুমের পরিবেশ হচ্ছে নষ্ট, যা নিয়ে হতাশ সাবেক অধিনায়ক। আপনি জাতীয় দলকে এক্সপেরিমেন্টের জায়গা বানিয়ে ফেলছেন, যেটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। কারণ পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় জাতীয় দলকে কেউ এক্সপেরিমেন্টের জায়গা করে না, আর যদি করেও থাকে সেটা অনলি T20, নট ইভেন ওয়ানডে ক্রিকেট, নট টেস্ট ক্রিকেট তো ঘুণাক করেও চিন্তা করে না। সেখানে আমরা এক্সপেরিমেন্ট টেস্ট ক্রিকেট দিয়ে করি। তো এই যে বৃহৎ একটা চিন্তা চেতনার গ্যাপ অন্যান্য প্রফেশনাল দলের সাথে, এইখানেই তো আমরা প্রায় 20 বছর 25 বছর পিছিয়ে যাই। জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত মত মাশরাফির। সবাই সবার মতো মতামত বুঝলেও দিবে, কিন্তু ক্রিকেট বোর্ড তো সবার মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সমীকরণ বলছে লঙ্কানদের হারাতে পারলেই ফাইনালের পর মঞ্চে পৌঁছে যাবে ছোটনের দল। দলগত পারফরমেন্স উপহার দিয়ে শিরোপার দোরগোড়ায় যেতে বদ্ধপরিকর মারিয়া মান্ডা মনিকারা। সেই সঙ্গে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল খেলতে লাল সবুজরা শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের এবারের আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় 2 টেবিল টপার লড়বে শিরোপার জন্য। 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে নেপাল, সমান পয়েন্ট নিয়ে 2-এ বাংলাদেশ, আর 6 পয়েন্ট নিয়ে 3-এ আছে ভারত। নিজেদের চতুর্থ ম্যাচে মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কোনো জয়ের দেখা না পেয়ে এরই মধ্যে বিদায় নিয়েছে লঙ্কানরা। তাই সমীকরণ বলছে ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক বাংলাদেশের। নেপালের বিপক্ষে ড্র, ভুটানকে বড় ব্যবধানে হারানোর পর ফেভারিট ভারতের বিপক্ষে জয়, সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলার জয়িতারা। এবার শ্রীলঙ্কা বধ করে শিরোপার মঞ্চে জায়গা করার প্রত্যয় তহুরা, আখি, রিপাদের। যদিও ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন আর জিম করে ব্যস্ত সময় পার করেছে ছোটন শিষ্যরা। স্বস্তির খবর, দলে কোনো ইনজুরি নেই। ইন্ডিয়ারা হারাইতে পারছি, আর আমরা হচ্ছে ফাইনালের কাছাকাছি গেছি। ফাইনালে এখনো যাই নাই, যেহেতু এখনো শ্রীলঙ্কার টিম বাকি আছে, আর আমরা যদি ওদের হারাইতে পারি তো অবশ্যই ফাইনাল। যেহেতু এর বিজয়ের মাস, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেশবাসীদেরকে ভালো খেলা উপহার দিতে হবে। এদিকে আসলে দলের ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠের সুবিধার পাশাপাশি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল খেলতে লাল সবুজরা শতভাগ প্রস্তুত। এই মেয়েরা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিনের ভিতরে আছে, যথেষ্ট পরিশ্রম করছে, ভোর 5টা থেকে প্র্যাকটিস করে, যখন যেই ক্লাসটা করা দরকার সেই ক্লাসটা করছে। পল স্মলির অধীনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু কিন্তু পালন করছে। একটা ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবল খেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রত্যেকটা মেয়ে আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 18 তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে তাদের প্রমাণ করেছে।
অতএব এই আন্ডার 19-এও তাদের যোগ্যতা দিয়েই তারা প্রমাণ করবে। বয়সভিত্তিক পর্যায়ে এর আগেও বেশ কবার সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সফলতার অনুপ্রেরণা সঙ্গী করে এবারও ট্রফি জিতবে ছোটন বাহিনী, এমনটাই প্রত্যাশা সবার। দীপু, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।